হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে যে 1000 ম্যাথের কোশ্চেন প্র্যাকটিস করছি, তার আজকে সেট নাম্বার হচ্ছে কত? দেখো, 13। ঠিক আছে, আশা করবো আগের সেটগুলো প্রত্যেকে কমপ্লিট করেছো। দেখো, যারা নতুন তাদেরকে বলতে চাই শুধুমাত্র, আর অলরেডি পুরোনো যারা তোমরা প্র্যাকটিস করছো তোমরা জানো, এই ক্লাসের পিডিএফগুলো আমাদের হচ্ছে এই অ্যাপ ডাউনলোড করলে সেখানে দেখবে এরকম ফ্রি কোর্স অপশান আছে। ফ্রি কোর্স অপশানে গেলে সেখানে হচ্ছে তুমি এইভাবে কোর্সটা সাজানো আছে, এবং সেখানে প্রত্যেক ভিডিওর পাশে দেখো এইভাবে পিডিএফটা দেওয়া আছে। আর না হলে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে পারো। সেখানে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অনেক দিন আগে, একটু পিছিয়ে চলে যাবে, 100টা করে কোশ্চেনের 10টা সেট দেওয়া আছে, টোটাল 1000। ঠিক আছে, উইথ অ্যান্সার কি। তো সেগুলো আমরা এখানে পার্টে পার্টে 25টা করে কোশ্চেনের সলিউশন করছি। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটা একটু ভালো প্রশ্ন। এটা কি বলা হয়েছে? এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যদি কোনো কোণ এ 65 ডিগ্রি হয়, তবে কোণ সি এর ভ্যালু কত হয়? দেখো, এটা একটা একদম সিম্পল কনসেপ্টের প্রশ্ন। এই হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ এরকম থাকে, তাহলে তার হয় কি, বিপরীত কোণগুলোর যোগফল হয় 180 ডিগ্রি। ঠিক আছে, বিপরীত কোণগুলোর যোগফল হয় কত ডিগ্রি বলো? 180 ডিগ্রি। মানে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে সেটা হবে কত? 100 ডিগ্রি। তাহলে এ কোণ যদি 65 ডিগ্রি হয়, তাহলে ডেফিনেটলি এটা কত হবে? এটা হবে দেখো 115 ডিগ্রি। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো, একটি পরীক্ষায় মোট ছাত্রছাত্রীর 87% পাস এবং 3250 জন ফেল করেছে। পরীক্ষায় কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল? দেখো, 87% পাস করেছে আর এতজন ফেল করেছে, তার মানে আমি বলতে পারি, দেখো 13% হচ্ছে কি হয়েছে স্যার? 13% করেছে কি ফেল। 13% মানেই হচ্ছে দেখো 3250। 100% মানে কত জিজ্ঞেস করেছে? টোটাল পরীক্ষায় কত ছাত্রছাত্রী উপস্থিত ছিল, টোটাল হচ্ছে এত। তার মানে 1% মানে 22, আর টোটাল মানে হচ্ছে দেখো 100%। দেখো, 13 2 26, 13 5 65, তার মানে হচ্ছে কত? 25,000 স্টুডেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এবং বিএসসি 50 ডিগ্রি হলে, দেখো এটা একটা কনসেপ্টের প্রশ্ন যদিও। এরকম হচ্ছে আমাদের একটা বৃত্ত আছে। ঠিক আছে, এই বৃত্তর ভেতরে এরকম একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, ত্রিভুজের কি হয়, এখানে একটা বিন্দু আছে যেটাকে বলা হচ্ছে পরিবৃত্ত। এভাবে যদি আমরা এখানে একটা ত্রিভুজ আনি, এর কনসেপ্ট হচ্ছে ত্রিভুজ এই বৃত্তের, এটাকে বলা হয় পরিধিস্থ কোণ, আর এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এই কোণটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং কনসেপ্ট হচ্ছে পরিধিস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, বা কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এবারে কেন্দ্রস্থ কোণ বিএসি, তাহলে আমরা যদি বলি এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এবং এটা হচ্ছে যদি সি বলি, বিএসি এটা যদি হয় স্যার 50 ডিগ্রি, তাহলে ডেফিনেটলি এটা কত হবে? 100 ডিগ্রি। ঠিক আছে, এবার তুমি দেখো, এই ত্রিভুজের এই দুটো বাহু হচ্ছে দেখো পরস্পর সমান, অতএব তাদের বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে। এটা 100 হলে বাদ বাকি দুটো কোণের সমষ্টি 80, তার মানে এটা হবে দেখো 40, আর এটাও কত হবে? দেখো 40। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি। ঠিক আছে, আমাকে জানতে চাওয়া হয়েছে ও বি সি কোণ কত হবে। ওকে, জিওমেট্রির প্রশ্ন এগুলো। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো বলা হয়েছে কত? 4.1209 বর্গমিটার। তার একটি বাহুর দৈর্ঘ্য দেখো একদম সহজ হচ্ছে, 2.03 এর বর্গ হচ্ছে এটা। তুমি যদি 2.03 এর বর্গ করো ভাই, কি পাবে? দেখো, পাবে হচ্ছে এরকম। তুমি এটা একটা পার্ট, এটা একটা পার্ট নিয়ে নাও, এর স্কোয়ার মানে দেখো কত হয়? 9। ঠিক আছে, তারপরে যখন এদের গুণ করবে, দুটো দুটো সংখ্যাতে বসাতে হবে। ঠিক আছে, দুটো সংখ্যাতে বসালে এরপরে দেখো বসাবে 3 2 6 2 কত হবে? দেখো 12। আর এটা হবে দেখো 2 2 4। দশমিক এখানে দুটো ছিল, এখানে কতগুলো হবে? 4টের পরে হবে। তার মানে দেখো 4.3 2 3 6 2 12 হবে, এটা 12। তাহলে এটা হচ্ছে আমাদের এইটা অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 5। রাহুল একটি কাজ 7 দিনে করে, রাত 4 দিনে করতে পারে। কাজটি দুজনে একসঙ্গে। সিম্পল প্রশ্ন এটা। 7 × 4 কত হবে? সরি, 7 × 4 কত হবে? নিচে 7 4 11, তার মানে কত হবে? 28 হচ্ছে দেখো কত হবে? 11। 28/11 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে এর মান জানতে চেয়েছে। এর মান কত হবে স্যার? 2+, ভালো করে খেয়াল করো, দেখো 4/a+6 ইন্টু কত আছে? দেখো 2, ইন্টু কত আছে? দেখো 2, সমান হচ্ছে কত? 16/7। এই 2টা যদি ওদিকে চলে যায়, কি হবে? -2 হবে।
-2 মানে দেখো 7 2 কত হবে 14, তার মানে মাইনাস দেখো 14 হবে। তার মানে তুমি সেখান থেকে পাচ্ছ 8/a+6 সমান দেখো কত 2/7। 2 এ কাটলে দেখো 2 4 8, 7 4 কত হবে a+6 = 7 4 28। অতএব a = কত হবে 28 থেকে 6 গেলে কত হবে 22। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট দেখো 6 আর 24 তৃতীয় সমানুপাতিক। যখনই তৃতীয় সমানুপাতিক বলবে এই মাঝের যে সংখ্যাটা আছে ওটাকে জাস্ট তুমি দুবার গুণ করো। 24 × 24 বাই হচ্ছে প্রথম সংখ্যাটা দিয়ে ভাগ করে দাও। দেখো 6 4 24 হবে। 24 × 4 মানে হচ্ছে কত হয় 96। ঠিক আছে, দেখো এটা একটা খুবই ভালো একটা অঙ্ক, এটা পরিমিতির। কি বলা আছে, একটা বর্গাকার মাঠ সমান করতে 0.80 টাকা প্রতি 100 বর্গমিটার দরে মোট 28.80 টাকা খরচ হলে ওই মাঠটিকে ঘিরতে 0.60 টাকা পার মিটার ধরে কত খরচ পড়বে। মানে কি বলেছে দেখো, মানে আমাদের কাছে এরকম একটা বর্গাকার মাঠ আছে, ঠিক আছে স্যার। এই বর্গাকার মাঠের বলেছে 0.80 টাকা প্রতি বর্গমিটার দরে, প্রতি 100 বর্গমিটার দরে, প্রতি 100 বর্গমিটার বা মিটার স্কোয়ার এর জন্য খরচ পড়ে আমার কত টাকা 0.80 টাকা। সেই হিসেবে আমার টোটাল খরচ হয়েছে কত টাকা 28.80 টাকা। তাহলে তুমি এখান থেকে একটা জিনিস বলো, আমি যদি বলি 10 বর্গমিটারের জন্য খরচ হয় 20 টাকা, 10 বর্গমিটারের জন্য খরচ হয় 20 টাকা, তাহলে 100 টাকা খরচ হয়েছে কত বর্গমিটারের জন্য। তাহলে জাস্ট ঐকিক নিয়মও করতে পারি, 20 টাকা খরচ হয় এত বর্গমিটারের জন্য, 100 টাকা খরচ হবে কত বর্গমিটারের জন্য। তাহলে তুমি সেটা ভাবো 0.80 টাকা খরচ হয় 100 বর্গমিটারের জন্য, তাহলে 1 টাকা খরচ হবে কত বাই 0.80 টাকা। আর আমার টোটাল টাকা খরচ হয়েছে কত দেখো 28.80 টাকা। তাহলে সেটার জন্য কত হবে ইন্টু 28 কত হবে 80 টাকাতে কত বর্গমিটার। তাহলে এবার তুমি দেখো দশমিক এখানে তুলে দাও, এটা তুলে দাও, 0 0 কেটে দাও, 4 2 8, 4 7 28, 4 2 8, 2 কাটলে দেখো 2 3 6, 2 6 12, তার মানে এটা হচ্ছে দেখো 3600 বর্গমিটার। তার মানে এই ক্ষেত্রফলটা হচ্ছে 3600 বর্গমিটারের ক্ষেত্রফল, টোটাল বর্গাকার মাঠের ক্ষেত্রফল। তাহলে এর একটা একটা সাইড কত স্যার, একটা একটা সাইড হচ্ছে 60 মিটার করে। এবারে বলেছে ওই মাঠটিকে ঘিরতে কত লাগবে, মানে তার মাঠের পরিসীমা। স্যার মাঠের পরিসীমা কত হবে, মাঠের পরিসীমা হচ্ছে দেখো 60 ইন্টু হচ্ছে দেখো 4, 4 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিসীমা। প্রত্যেক মিটারের জন্য খরচ হয় 0.60, তাহলে এত মিটারের জন্য খরচ হবে কত 0.60। দশমিক তুলে দিলে কত হবে, দুটো শূন্য কেটে দিতে হবে, ঠিক আছে। তাহলে গুণ হবে কত দেখো 36 ইন্টু 4 বা 6, 6 4 24, 24 ইন্টু দেখো কত হবে 6, সেটা হচ্ছে কত 6 4 24, 6 2 12, মানে 144 টাকা হচ্ছে আমার অ্যাকচুয়ালি খরচ হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, শুধু মাঠটাকে ঘিরতে। দেখো এটাও একটা ভালো অঙ্ক। কি বলেছে, একটা আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 25 মিটার। একটা আমাকে এরকম আয়তক্ষেত্র দেওয়া আছে যার প্রস্থ বলেছে কত 25 মিটারের প্রস্থ বলেছে। ওই ক্ষেত্রটি ঘাস দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটার 15 টাকা হিসেবে এত টাকা খরচ হয়, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত। আমি যদি বলি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত, তাহলে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে স্যার কত, পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 25 ইন্টু এ। প্রতি বর্গমিটারের জন্য 15 টাকা খরচ হয়, তাহলে এত বর্গমিটারের জন্য আমার খরচ হবে কত ইন্টু 15, এবং সেটাই বলেছে আমার খরচ হয়েছে টোটাল কত 12,375 টাকা। এবার তুমি এটাকে সিম্পলিফাই করলে এর ভ্যালু পেয়ে যাবে। দেখো 5-এ যদি কাটো, 5 3 15, 5 2 10, 5 4 20, 5 7 35, 5 5 25। তারপরে দেখো 3-এ কেটে দাও, 3 8 24, 3 2 6, 3 5 15। 25-এ কাটো, দেখো 25 3 75, 25 3 75। অতএব লেন্থ কত হচ্ছে, লেন্থ হচ্ছে 33 মিটার। লেন্থটা আমাদের কত হচ্ছে দেখো 33 মিটার, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10। একটি ছেলে 1/6 দূরত্ব 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পায়ে হেঁটে এবং বাকি দূরত্ব 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাইকে যায়। মোট দূরত্ব 60 কিমি হলে গড়ে বেগ কত হবে। দেখো
এই রাস্তাটা হচ্ছে সে গেছে 1/6 রাস্তাটা গেছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, 5 কিমি প্রতি ঘন্টা বেগে। তাহলে টোটাল যদি 60 কিলোমিটারের রাস্তা হয়, ভালো করে ভাবো, টোটাল যদি আমার 60 কিলোমিটারের রাস্তা হয়, 60-এর 1/6 মানে কত গো, হলো 10 কিলোমিটার। তাহলে 10 কিলোমিটার প্রথমে গেছে মানে বাকি রাস্তাটা কত রাস্তা, 50 কিলোমিটারের রাস্তা। বাকি রাস্তাটার গতিবেগ কত ছিল, 25 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, 25 কিমি প্রতি ঘন্টা। তাহলে এবারে খেয়াল করো, এটা টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স তো আমাদের 60 কিলোমিটার আছে। এইটার জন্য আমাদের সময় কত হবে, দূরত্ব বাই গতিবেগ মানে হচ্ছে দেখো 2 ঘন্টা। আর এখানেও দেখো দূরত্ব বাই গতিবেগ মানে হচ্ছে কত, 2 ঘন্টা। তাহলে টোটাল সময় হচ্ছে কত, 4 ঘন্টা। টোটাল দূরত্ব বাই গতিবেগ তার মানে কত হবে, 4 15 60, কত হবে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটা হচ্ছে আমাদের কি গড় ভেলোসিটি বা অ্যাভারেজ ভেলোসিটি। কত হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে স্যার 15। নেক্সট দেখো, যদি পি প্লাস কিউ হচ্ছে 13√13 হয়, পি মাইনাস কিউ হচ্ছে √5 হয়, তবে পি ইন্টু কিউ কত। দেখো একটা জিনিস, দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, অতএব বড় সংখ্যাটা আমরা একবারে বের করতে পারি। কি হয়, যোগ করে 2 দিয়ে ভাগ। আমরা পেলাম দেখো √13 প্লাস হচ্ছে √5, যোগ করলাম 2 দিয়ে ভাগ করলাম। ছোট সংখ্যাটা কি হয়, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, √13 মাইনাস √5 বাই হচ্ছে দেখো 2। তার মানে এবারে পি ইন্টু কিউ বলা হয়েছে, পি ইন্টু কিউ সমান দেখো উপরে কত হবে, √13 প্লাস √5 ইন্টু √13 মাইনাস √5 বাই দেখো কত হচ্ছে 2 ইন্টু হচ্ছে দেখো 2। তাহলে সেখানে কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 13 মাইনাস দেখো 5 আর নিচে হচ্ছে তার 4, 8 বাই হচ্ছে কত 4। তার মানে অ্যান্সার হচ্ছে কত দেখো 2। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে, 2। ঠিক আছে। ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো যাকে 392 দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। ঠিক আছে, সংখ্যাটাকে 392 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হয়, অথবা ঘুরিয়ে বলতে পারি 392কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হয়। তাহলে দেখো 392, তাহলে আমরা যদি এখানে 3 দিয়ে, 3-এ কাটবে, 3 2 5 না, 2-এ যাবে, 2-এ দেখো 2 1 2, 2 9 18, 2 6 12, তাহলে 13 13 দেখো এটা কত হচ্ছে 13 ইন্টু 13। তার মানে আমাদের একটা 2 ডেফিসিট পড়ছে, একটা 2 গুণ করে দিলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তার মানে আমি বলবো কোন সংখ্যা দিয়ে 2 দিয়ে গুণ করলে হবে। নেক্সট দেখো, 6700 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল বের করব। এটা কত হবে স্যার, 8 8 64, নিচে কত হলো 3, এখানে দুটো শূন্য নামলো, 8 2 কত হলো দেখো 16। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা 2 দিয়ে, একে তো যাবে না, 2 যদি করতে পারি, 2 যদি করি, দেখো 2 2 4, 6 2 12, 2 হাতে 1, 2 1 3। তার মানে আমার দেখো 24 ডেফিসিট পড়ছে। তার মানে আমার যদি 24 বেশি থাকতো তাহলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তাহলে তার মানে আমি বলবো কত যোগ করলে হবে, 24 যোগ করলেই ওই সংখ্যাটা আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14, স্কোয়ার অফ 3.5। দেখো তোমাকে যদি দুটো এক্সাম্পল দেই, ধরো আমি বললাম দশমিকের কথা বাদ দাও, এমনি নর্মালি বলো 15 স্কোয়ার মানে স্যার কত হয়, 15 স্কোয়ার মানে হয় দেখো 225। 25-এর স্কোয়ার কত হয়, দেখো 25-এর স্কোয়ার হচ্ছে হয় 625। সিমিলারলি দেখো 35-এর স্কোয়ার আমি সঙ্গে সঙ্গে বলবো স্যার 1225। ঠিক আছে, 45-এর স্কোয়ার আমি বলবো 2025। 55-এর স্কোয়ার আমি বলবো 30 আর 25। কিভাবে হচ্ছে, আমি যদি 85-এর কথা বলি তার মানে বলবো দেখো 8 9 72, আর এটা হচ্ছে দেখো 25। আমরা এটা কিভাবে পেতে পারি, আমরা পেতে পারি হচ্ছে দেখো ঠিক এর পরের সংখ্যাটা দিয়ে আমরা গুণ করছি। 5-এর জন্য দেখো 25, 2-এর পরের সংখ্যা 3, গুণ করলাম 6। 5-এর জন্য 25, 3-এর পরের সংখ্যা দেখো 4, 4 3-এ কত হবে দেখো 12। 55-এর জন্য 5-এর পরের সংখ্যা হচ্ছে 6, 6 5-এ কত হচ্ছে দেখো 30, আর 5-এর জন্য 25। 8-এর পরের সংখ্যা হচ্ছে দেখো 9, 8 9 কত হবে 72, 5-এর পরের সংখ্যা হচ্ছে 25। এইভাবে আমরা করতে পারি। তাহলে 35-এর জন্য কি হবে, 35-এর জন্য হচ্ছে এটা হবে 3.5-এর জন্য কত হবে, দশমিকটা এইখানে বসবে। তার মানে অ্যান্সার কত হবে 12.25। দেখো একটি পাম্প একটি ট্যাঙ্ককে 2 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি ফুটো থাকার কারণে সেটিকে পূর্ণ করতে পাম্পটার 2 পূর্ণ 1/3 ঘন্টা সময় লাগে। জল পূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হয়ে যাবে। ঠিক আছে,
তাহলে দেখো শুধু যদি ইনলেট পাইপটা খোলা থাকে তাহলে সেটা ভর্তি হতে সময় লাগে 2 ঘন্টা। ইনলেট এবং আউটলেট যেটা থাকে সেটা যদি একসঙ্গে চালু করা হয় তার জন্য সময় লাগে দেখো 3 2 6 আর 1 7, 7/3 ঘন্টা। তাহলে টোটাল যদি আমি বলি 14 ইউনিট হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিটি, তাহলে ইনলেট পাইপের এফিসিয়েন্সি কত? 7 ইউনিট প্রতি ঘন্টা। আর আউটলেট টোটাল এখানকার এফিসিয়েন্সি কত? দেখো 7 2 14 মানে 6 ইউনিট। তার মানে তুমি দেখো 1 ঘন্টাতে ইনলেট পাইপ ভর্তি করে 7 ইউনিট, তার সঙ্গে একটা আউটলেট পাইপ থাকার কারণে এখন 1 ঘন্টাতে 6 ইউনিট ভর্তি হচ্ছে। তার মানে ডেফিনেটলি আউটলেট পাইপটা 1 ঘন্টাতে 1 ইউনিট খালি করে স্যার। ঠিক আছে, তাহলে 1 ঘন্টাতে 1 ইউনিট খালি করে মানে ওটাই ওর এফিসিয়েন্সি। তার মানে 14 ইউনিট খালি করতে ওর সময় কত লাগবে? বাই 1, 14 ঘন্টা সময় লাগবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো আমাদের এখানে এই যে 14 ঘন্টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, নেক্সট দেখো 3টি পাম্প 8 ঘন্টা কাজ করে একটি ট্যাঙ্ক 2 দিনে খালি করে, দিনে কত ঘন্টা কাজ করলে 4টি পাম্প ওই ট্যাঙ্কটিকে 1 দিনে খালি করবে? দেখো এটা কিসের অঙ্ক? ওই M1D1 এর অঙ্ক। 3টি পাম্প 8 ঘন্টা করে কাজ করলে 2 দিনে খালি করবে। 4টি পাম্প কত ঘন্টা করে আমরা জানি না, 1 দিনে খালি করবে। হলো, তাহলে 4 কাটলে দেখো 4 2 8, 3 2 6 2 12। অ্যান্সার কত হচ্ছে দেখো 12। এক্স এর ভ্যালু হচ্ছে কত? 12, মানে হচ্ছে দিনে 12 ঘন্টা করে কাজ করলে সঠিক সময়ে কাজটা শেষ হয়ে যাবে। এ একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে করতে পারে, তাই তো? তারা একসঙ্গে কাজ শুরু করার 2 দিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়, কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? কি বলা হয়েছে? এ একটা কাজ করে কত দিনে স্যার? 10 দিনে। বি কাজ করে কত দিনে? বলো বি কাজ করে 12 দিনে। আর সি কাজ করে কত দিনে? বলো 15 দিনে। টোটাল কাজের ইউনিট কত হচ্ছে? আমি বললাম 60 ইউনিট। এর এফিসিয়েন্সি 6, এর এফিসিয়েন্সি 5 আর এর এফিসিয়েন্সি দেখো 4। এবার একটা জিনিস খেয়াল করো, কাজ শুরু হওয়ার 2 দিন পরে এ চলে যায়, তার মানে এই 2 দিন স্যার আমাদের কাজ করে কারা? এ, বি এবং হচ্ছে সি। কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে গেছে, তার মানে এখানে এখানে তো এ চলে গেছে। শেষ হওয়ার 4 দিন আগে চলে গেছে কে? সি। তার মানে এখানে অ্যাকচুয়ালি কাজ করছে কে? এখানে কাজ করছে অনলি বি কাজ করছে। আর এখানে এ চলে যাওয়ার পরে কাজ করেছে কে? কাজ করেছে বি এবং সি। দেখো খেয়াল করে, তাহলে এবারে ঠিক করে প্রত্যেকটা পয়েন্ট দেখো। সেটা হচ্ছে কি, প্রথম 2 দিনে আমার কতটা কাজ হয়েছে? এ প্লাস বি প্লাস সি একদিনে কাজ করেছে 6 5 11 4 16, তাই তো? 5 4 9, 6 4 10 5 15। একদিনে ওরা 15 ইউনিট কাজ করলে 2 দিনে ওরা কাজ করে ফেলেছে কত ইউনিট? হলো 30 ইউনিট। বি একদিনে হচ্ছে 5 ইউনিট কাজ করলে 4 দিনে হচ্ছে ও কাজ করে ফেলেছে কত ইউনিট? বলো 20 ইউনিট। বাকি কাজটা কত আছে দেখো, 30 আর 20 হচ্ছে 50 অলরেডি হয়ে গেছে, তার মানে বাকি হচ্ছে এখানে কাজ হয়েছে কতদিন? হলো 10 ইউনিটের কাজ হয়েছে। 10 ইউনিট করতে বি এবং সি কত সময় নিয়েছে? বি এবং সি এর এফিসিয়েন্সি দেখো 5 4 9, তার মানে এই সময়টা নিয়েছে 10/9 সময়, তাই না? 10 ইউনিট বাকি আছে, তাদের এফিসিয়েন্সি হচ্ছে 9, মানে একদিনে ওরা 9 ইউনিট কাজ করলে 10 ইউনিট কাজ করতে লাগে 10/9। তাহলে বলেছে টোটাল সময় কত লেগেছে, তাহলে এটা হচ্ছে আমাদের এখনকার টাইম। আর আগের সময় কত দেখো? 4 আর 2 হচ্ছে দেখো 6, আর এখনকার সময় হচ্ছে দেখো 10/9। 9 6 54 আর 10 হচ্ছে দেখো কত? 64/9। টোটাল কাজটা কমপ্লিট হতে সময় লেগেছে 64/9 দিন। ঠিক আছে, নেক্সট দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত কত? এবার একটা জিনিস দেখো, আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পাচ্ছি স্যার টাইম রেশিও, হ্যাঁ কি না? এখানে হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেটা টাইম রেশিও কার? ডাউন স্ট্রিম এবং হচ্ছে আপ স্ট্রিমের টাইম রেশিও। দেখো স্বাভাবিকভাবে অনুকূলে যেতে সময় লেগেছে 4 ঘন্টা, আর প্রতিকূলে লেগেছে দেখো 8 ঘন্টা 48 মিনিট। 48 মিনিট মানে 48/60 করলাম, 12 4 48, 12 5 60, 8 5 40 আর 4 কত? 44। 44 বাই হচ্ছে 5, 4 কাটলে দেখো 4 11, 5 দিয়ে গুণ করলে কত হবে স্যার? 5:11। এটা হচ্ছে কি ওদের সময়ের অনুপাত সমান দূরত্বর ক্ষেত্রে।
তাহলে সময়ের অনুপাত যদি এটা হয় তাহলে সেখান থেকে আমরা পেতে পারি দুজনের কি রেশিও স্যার? স্পিড রেশিও। ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে 11 ইউনিট, আর আপ স্ট্রিমের এটা কত হচ্ছে দেখো 5 ইউনিট। সময়ের সঙ্গে গতিবেগের সম্পর্ক সবসময় কি হয়? উল্টো হয়, যখন হচ্ছে আমাদের কাছে টাইমটা ফিক্সড থাকে। বেশি গতিবেগে গাড়ি চালালে কি হবে? রাস্তা যদি ফিক্সড থাকে, বেশি গতিবেগে গাড়ি চালালে সময় তোমার কম লাগবে। সময় বেশি নিয়েছে মানে কি? গতিবেগ কম ছিল। এই হচ্ছে গিয়ে কনসেপ্ট। তাহলে সেখান থেকে আমরা পেলাম ডাউন স্ট্রিম ভেলোসিটি 11 ইউনিট, আপ স্ট্রিম ভেলোসিটি 5 ইউনিট। তার মানে আমরা বোটের বেগ এবং স্ট্রিমের বেগ সেখান থেকে পেতে পারি। স্যার বোটের বেগ মানে কি? যোগ করে 2 দিয়ে ভাগ। ডাউন স্ট্রিম আমরা কি জানি? বোটের বেগ স্যার ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই হচ্ছে 2, যোগ করলাম 16 বাই দেখো কত হবে? দেখো 2। স্ট্রিমের বেগ কি হবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 11 থেকে 5 গেলে কত হবে স্যার? 6 বাই হচ্ছে দেখো 2। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 8:3। অ্যান্সার হচ্ছে 2 8 16 আর 2 3 6। তার মানে কত হবে? 8:3। ঠিক আছে, নেক্সট দেখো। দুটি ট্রেনের বেগের অনুপাত হচ্ছে এত, যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিমি অতিক্রম করে, প্রথম ট্রেনের বেগ কত? তাহলে গতিবেগের অনুপাত হচ্ছে কত? 7, অনুপাত হচ্ছে স্যার 8। 5 ঘন্টায় যদি দ্বিতীয় ট্রেনটা 5 ঘন্টায় 400 কিমি গেলে, তার গতিবেগ কত স্যার? 5 8 40। তার মানে দ্বিতীয় ট্রেনের গতিবেগ 8 মানে 80 হলে 7 মানে কত হবে? 70 হবে। ঠিক আছে স্যার, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 70 কিমি প্রতি ঘন্টা। একটি অটোরিকশা 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে। তারপরে বলেছে যদি সে গন্তব্যস্থলে আরও 1 ঘন্টা পরে পৌঁছায়, তবে রিক্সাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে? দেখো 40 কিমি প্রতি ঘন্টা যদি ওর বেগ হয়, প্রথমে 2 ঘন্টাতে গেছে 80 কিমি, তারপরে 30 মিনিটে গেছে কত কিমি? তারপরে 30 মিনিটে গেছে 20 কিমি, আর তারপরে আরও 1 ঘন্টায় গেছে কত কিমি? তারপরে আরও 1 ঘন্টায় গেছে 40 কিমি। তাহলে টোটাল কত হলো? 8 4 12 2 কত হবে? 14। 140 কিলোমিটার। ঠিক আছে। দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার এবং 90 মিটার। ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময় পরস্পরকে কি করবে? অতিক্রম করবে। দেখো দুটো ট্রেনের টোটাল লেন্থ কত হচ্ছে? 170 মিটার। পরস্পরের দিকে মানে হচ্ছে বিপরীত সাইড, তার মানে ওটা কত হবে? 17 হবে রিলেটিভ স্পিড। তাহলে তাদের তাদের অতিক্রম করার সময় কত হচ্ছে? 17তে সিম্পলিফাই করলে কত হবে? দেখো 10 হবে। 10 সেকেন্ডে ওরা একজন একজনকে অতিক্রম করবে। ঘন্টায় 72 বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে সময় কত নেবে? দেখো টোটাল লেন্থ তাহলে কত অতিক্রম করতে হবে তাকে? টোটাল লেন্থ অতিক্রম করতে হবে 110, আর এটা হচ্ছে স্যার 132 বাই 72 বেগে। তাহলে এটা লেন্থ আর এটা গতিবেগ। 72 কি আছে বলো? ঘন্টায় বলেছে। একে মিটার পার সেকেন্ড করতে গেলে 5 বাই আমরা 18 করব। 18 4 দেখো 72, উপরে যোগ করলে কত হবে? দেখো 2 4 আর 2, নিচে কত হচ্ছে? 5 4 20। সিম্পলিফাই করলে কত হবে? 2 কাটলে 1 2 1 বাই 10। তার মানে সময় লাগবে কত? 12.1 সেকেন্ড। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা। একজন মানুষ গড়ে 24 কিমি প্রতি ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিমি প্রতি ঘন্টা গতিতে নিচে নামে, উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল, পুরো যাত্রার গড় গতিবেগ কত? গড় গতিবেগের ক্ষেত্রে সূত্রটা কি হয় স্যার? 2xy বাই এক্স প্লাস ওয়াই। কারোর গতিবেগ এক্স এবং ফেরার গতিবেগ ওয়াই, সমান দূরত্ব যদি অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে গড় গতিবেগ কত হয়? 2xy বাই এক্স প্লাস ওয়াই। তার মানে আমরা বলবো 2 ইন্টু 24 ইন্টু 30 বাই যোগ করলে কত হবে? দেখো 54। ঠিক আছে, তাহলে এখানে সিম্পলিফাই করলে কত হবে? 3 10, এটা কত হবে? 3 3 18, 2 9 18, দেখো 2 কাটলাম, তাহলে 240 বাই কত হবে? দেখো 9। তাহলে কত হচ্ছে? 9 2 18, 9 5 9 2 18 যদি হয়, 9 6 54 হবে, 26 দশমিক সামথিং হবে, তাই না? 9 2 18 করলে হবে কত? 60। তার মানে 9 6 হচ্ছে 54 হলো, 54 হলে নিচে আবার 6, তাহলে 26.6 কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24 দেখো, গাড়ি এর গতি এত মিটার পার সেকেন্ড, গাড়ি বি এর গতি এত মিটার পার সেকেন্ড, 1 কিলোমিটার রেসে বি কত মিটার ব্যবধানে এ কে হারাবে? তাহলে একটা জিনিস ভাবো, টোটাল হচ্ছে আমার এখানটাতে লেন্থ কত মিটার? 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটারের রেস। ঠিক আছে, স্বাভাবিকভাবে এর গতিবেগ হচ্ছে 19 আর বির গতিবেগ 20 মিটার পার সেকেন্ড, তো স্বাভাবিকভাবে বি হচ্ছে আগে পৌঁছে যাবে।
তাহলে বি যখন এখানে পৌঁছালো, বি এর জন্য সময় কত লাগলো? দেখো দূরত্ব হচ্ছে টোটাল কত, 1000, গতিবেগ কত, 20 মিটার পার সেকেন্ড। তাহলে সিম্পলিফাই করলে কত সময় লাগলো? দেখো 2:50। তার মানে সময় লেগেছে বি এর কত, বি এর সময় লেগেছে হচ্ছে 50 সেকেন্ড। তাহলে সেই সময় দেখি এ কতটা গেছে। এর গতিবেগ যদি 19 মিটার পার সেকেন্ড হয়, 50 সেকেন্ডে যাবে দেখো 19 5 হচ্ছে 95। 19 5 95 মানে হচ্ছে 950 মিটার হচ্ছে ও গেছে। 950 মিটার ও গেছে। 1000 মিটারের মধ্যে 950 গেছে মানে ও কত মিটারে হারিয়ে দিয়েছে ওকে? ওকে হারিয়ে দিয়েছে দেখো 50 মিটারে হারিয়ে দিয়েছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 50 মিটার। কোশ্চেন নাম্বার 25 দেখো, 710 টাকা এমনভাবে এ বি সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তাহলে সি কত টাকা পাবে? আমি যদি বলি যে সি এ কত টাকা পাবে, স্যার এ পাবে যদি এক্স টাকা বলি, বি এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, তার মানে বি কত টাকা পেয়েছে? এর থেকে 40 টাকা কম পেয়েছে। এক্স মাইনাস দেখো 40, কি প্রশ্নে বলা আছে? এ বি এর থেকে 40 বেশি পায়, তার মানে বলতে পারি বি এর থেকে 40 কম পায়, তাহলে এক্স মাইনাস 40 করলাম। সি এর থেকে 30 টাকা বেশি পায়, সি এর থেকে 30 বেশি পায়, এ হচ্ছে এক্স হলে এটা হবে দেখো এক্স প্লাস 30। তাহলে সেটাই হচ্ছে টোটাল টাকা কত? দেখো 3x যোগ করলে 3x মাইনাস 10 সমান কত হচ্ছে? 710। তাহলে 3x ইকুয়াল টু কত হবে? 3x ইকুয়াল টু হবে 720। অতএব x ইকুয়াল টু কত হবে? 3 2 6, 3 4 12 0, 240 টাকা হচ্ছে কত? এ পাচ্ছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে কি সি কত টাকা পাবে? 240 প্লাস 30 270 টাকা পাবে হচ্ছে কে? বলো সি পাবে। ঠিক আছে ভাই, চলো আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে আমাদের নেক্সট সেট নাম্বার 14 এর ক্লাসে। ওকে, চলো ভালো থাকবে, বাই।